স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, ইতিহাসে এবারই প্রথম গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। সেই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজকে। সেই ভোট নির্বাচনটি হবে 12ই ফেব্রুয়ারি। এই ভোট নিয়ে নানা সংশয় ছিল, মানুষের মাঝে অনেক প্রশ্ন ছিল, বিতর্ক ছিল এবং সন্দেহ ছিল। বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনা সমালোচনা শেষ করে আজকে নির্বাচন কমিশন তাদের প্রথম যে ধাপ, সেই ধাপে এগিয়ে গেল এবং বাংলাদেশের মানুষ সহ যত রাজনৈতিক দল আছে তারা সবাই স্বাগত জানিয়েছে এই তফসিলকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং পাশেই আছেন মিজানুর রহমান, সাবেক মহাপরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। জাতীয় নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে। নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানিয়েছে জামায়াত। ভোট আয়োজনের সুষ্ঠু ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছে এনসিপি। সচেতন না হলে দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, সতর্ক করলেন তারেক রহমান। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা। খালেদা জিয়ার চিকিৎসায় সাড়া দিচ্ছেন, পাশে আছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। বিদেশে নেয়ার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এবং পদত্যাগী উপদেষ্টা আসিফ ও মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি দুর্নীতি বিরোধী ছাত্র জনতার। অনৈতিকভাবে ফ্ল্যাট নেয় টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট। আমরা শিরোনামগুলো দেখছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমি প্রথমেই মিজানুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বহুল কাঙ্ক্ষিত একটি বিষয় আজকে, যেটা নিয়ে আমি প্রথমেই বলেছিলাম যে আলোচনা সমালোচনা, সন্দেহ, দ্বিধা, আসলেই নির্বাচন হবে কিনা, সেই তফসিল আমরা আজকে দেখলাম। নির্বাচন কমিশন ঘোষণা করেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। কেমন দেখলেন এই তফসিল দেখে? আপনার কি মনে হচ্ছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের কোনো নির্বাচন আয়োজন করতে গেলে সবচেয়ে প্রথম দরকার হয় একটা তফসিল ঘোষণা করা। তো এবার যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটো ভোট একদিনে অনুষ্ঠিত হবে, সে কারণে দুটো নির্বাচনেরই তফসিল একসঙ্গে ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিলের কয়েকটা ধাপ থাকে। তফসিলে যেমন মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই, তারপরে অ্যাপিলের সিদ্ধান্ত, তারপরে প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ। গণভোটের জন্য শুধু ভোট গ্রহণের দিনটাই হচ্ছে তফসিল। তার কারণ গণভোটের অন্য কোনো কার্যক্রম থাকে না, শুধু ভোট আয়োজনটা করা। সে কারণে 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে অনুষ্ঠিত হবে, এটা গণভোটের জন্য ওইটাই একটাই মাত্র অংশ, অর্থাৎ একটা মাত্র দিন যেদিন গণভোটটা অনুষ্ঠিত হবে এবং একই দিনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এগুলো ধাপে ধাপে শুরু হবে এবং নির্বাচনী পূর্ব সময় যাকে বলে, অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার শুরুর থেকে নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত হচ্ছে নির্বাচন পূর্ব সময়। এই সময়ের ভিতরেই নির্বাচন কমিশন নির্বাচনটা সব সার্বিকভাবে পরিচালনা করবে। জি, এই যে এবারে যেমন আমি প্রথমেই বলেছিলাম যে ঐতিহাসিক একটা ব্যাপার, যে জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, যেটা এর আগে কখনো হয়নি একই দিনে, সেই ভোটটা পরিচালনা করা বা এই যে গণভোটটা সঠিকভাবে কিভাবে হবে, সুন্দরভাবে হবে কিনা, মানুষ
সেই ভোটটা দেওয়ার মতো অবস্থায় আছে কিনা এই জন্যই বলছি যে সবাই তো এই বিষয়টা বুঝবে না, এখানে তো অনেক কিছু আছে, অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সেগুলোকে নির্বাচন কমিশন যেভাবে মানুষের মাঝে এগুলো নিয়ে আসা উচিত, জানানো উচিত বা উচিত কিনা সেই বিষয়টাই আপনার কাছ থেকে জানতে চাই, যে মানুষ গণভোটে কিভাবে আরও বেশি অংশগ্রহণ করতে পারে এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? অবশ্যই আমাদের বাংলাদেশে ইতিপূর্বে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটা সিঙ্গেল গণভোট, অর্থাৎ শুধুমাত্র গণভোট অনুষ্ঠিত সেটা হয়েছে। নির্বাচিত সরকার গণভোটটা আয়োজন করেছিল। কিন্তু এবার গণভোটটা যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের দিনে একদিনে হবে সে কারণে নির্বাচন কমিশনকে অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এবং ইতিপূর্বে যে গণভোটগুলো হয়েছে সে গণভোটগুলোতে বিষয়গুলো ভোটারদের কাছে সহজবোধ্য ছিল এবং সহজে তারা একটি বিষয় তারা হানা সিদ্ধান্ত বলে নিতে দিয়েছে পারতো যে তারা ইয়েস বলবে না নো বলবে। কিন্তু এই গণভোটটা বিশেষ করে আমাদের দেশের যেহেতু শিক্ষিতের হার 100% না, অনেক ভোটারই অশিক্ষিত, তাদের পক্ষে এই যে 4টে বিষয় থাকবে গণভোটে, তাদের মতামত দিতে হবে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ের উপরে এই গণভোটটা, এবং এই ধরনের গণভোট কখনোই এ দেশের জনগণ অংশগ্রহণ করেনি এবং নির্বাচন কমিশনও এত বড় বিষয় নিয়ে কখনো গণভোট আয়োজন করেনি, যার কারণে নির্বাচন কমিশনের পক্ষেও এত বছর পরে একটা নির্বাচন, যদি বলি যে সবাই মিলেই একটা নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন যেটা, সেই নির্বাচনে তো একটা প্রেশার থাকবেই, তার উপর গণভোট, নিশ্চয়ই সেখানে এই নির্বাচন কমিশনের অনেক বেশি দায়িত্ব এবং একই সঙ্গে তাদের যে মানে কি বলবো এটা যে পুরো যে এটা পরিচালনা করার মতো যে তাদের অ্যাবিলিটিটা, সেটারও তো একটা ব্যাপার আছে, সেই অ্যাবিলিটি কি আছে কিনা? নির্বাচন কমিশনের যে কর্মকর্তা যারা আছেন এদের গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সে ধরনের সাপোর্ট দেওয়ার দক্ষতা যোগ্যতা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আছে। কারণ আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর সংখ্যা খুব বেশি থাকে না, স্থানীয় সরকার নির্বাচনে 3টা ব্যালট থাকে, সেই 3টা ব্যালট কিন্তু নির্বাচন কমিশন অ্যারেঞ্জমেন্ট করে এবং সেই 3টা ব্যালটও কিন্তু ভোট হয়ে থাকে। এবার 2টো ব্যালট থাকবে। বিষয় হচ্ছে যে সময়টা তফসিলে যে সময়টা সাধারণত থাকে, এবারও সেই সময় দেয়া হয়েছে। সময় যে খুব বেশি আছে তা না, যার কারণে নির্বাচন কমিশনকে প্রথম থেকেই এবার তো ভোটের আগে আধা ঘন্টা এবং আগে যে সময় ছিল সকালে এবং বিকেলে আধা ঘন্টা করে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। ভোটের দিনের সময়, জি ভোটের দিনের সময়। কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তুতি তো আরো অনেক প্রস্তুতি লাগে। একটা নির্বাচন অনুষ্ঠান করতে গেলে নির্বাচন কমিশনকে অনেক কিছু সংগ্রহ করতে হয়, অনেক মানে লজিস্টিক সাপোর্ট আছে, জনবল আছে, তারপর প্রশিক্ষণের বিষয়টা আছে। তো এই নির্বাচনটাকে যেহেতু নির্বাচন একসঙ্গে করতে হবে, জাতীয় সংসদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রতীক বরাদ্দের পর ছাড়া তাদের ব্যালট পেপার মুদ্রণ করা সম্ভব হবে না। কিন্তু যেহেতু ব্যালট পেপার গণভোটের একটা বিষয় থাকবে এবং সারা বাংলাদেশে একটাই ব্যালট পেপার থাকবে, সে কারণে নির্বাচন কমিশনকে সেইভাবে তাদের কার্যক্রম ভাগ করে নিতে হবে। অর্থাৎ ব্যালট পেপার যেটা গণভোটে সেটা সাধারণ ব্যালট, এই ব্যালটটা আগে মুদ্রণ করে পাঠিয়ে দিতে হবে প্রতিটা জেলায় রিটার্নিং অফিসারের কাছে, এবং প্রতীক বরাদ্দের পরে 300 সিটের জন্য কিন্তু পৃথক পৃথক ব্যালট মুদ্রণ করতে, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাটা অভ্যস্ত এটা করতে, তারা পারবে, কিন্তু অনেক বিষয়ে সতর্ক থাকতে। তার কারণ প্রতিটা ব্যালটে ভিন্ন ভিন্ন থাকে প্রার্থীর নাম, প্রতীক এবং তাদের ক্রম অনুসারে সাজাইতে হয়। 8 অক্ষরে যে সিরিয়ালটা করতে হয় সেই অনুযায়ী ব্যালটটা করতে হবে। সে কারণে ব্যালটটা তৈরি করতে হবে 21 তারিখের পরে, অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে, কারণ এটা হয়তো
যদি কারো প্রার্থিতা বাতিল করা হয় সেটা আদালতে যাবে, তারপরে আসার পরে চূড়ান্ত হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, মানে কেমন দেখলেন? এখন কি মানুষের সেই সন্দেহের অবকাশ ঘটলো কিনা আপনার কাছে কি মনে হয়? যদিও বা আপনি আগে থেকে আশাবাদী ছিলেন যে নির্বাচন আসলে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক, যিনি দীর্ঘদিন নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, চমৎকার করে বলেছেন। দেখেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাতে চাই আজকে, এবং সাধুবাদ আপনাকেও একটু জানাতে চাই যে আজকের দিনে যখন সারা দেশের মানুষ একটা সময় নির্বাচন হবে কি হবে না, বা নির্বাচন কবে হবে, আদৌ হবে কি না, এরকমের শঙ্কা, কিন্তু যখন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে ঐতিহাসিক বৈঠকটা হয়, তারপরে অন্তত আমার কাছে কখনো সন্দেহ হয়নি যে এই নির্বাচনটি নির্ধারিত সময়ে হবে না। কারণ দেখেন, অধ্যাপক ইউনূস স্যার এমন একজন মাপের মানুষ, যিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের পরিচয়ে পরিচিত। কখনো কখনো তিনি বাংলাদেশটা পরিচিতি হয় ওনার মাইক্রো ক্রেডিট দিয়ে এবং ওনার নিজের পরিচয়ে। সেই ব্যক্তি যখন ঘোষণা করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন যখন আমরা যারা বিভিন্ন অজুহাতে বা বিভিন্ন কারণে সন্দেহ প্রকাশ করি, সেটা ছিল শুধুমাত্র নিছক প্রচারণা, অপপ্রচারণা এবং ভিউ ব্যবসায়ীদের ভিউ ব্যবসা করার একটি মানসিকতা। দেখেন, আমি সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছেন যে ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চান, বা ২৪-এর চেতনার পরে দীর্ঘ 18টি বৎসর যে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে কিভাবে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভুলণ্ঠিত হয় উনি নিজে জানেন। আমি ওনার প্রতিষ্ঠান দিয়ে একটু বলি যে আমি অন্তত 3টা কমিশনকে বলতে পারবো। রাকিব কমিশন, যাকে নিজেকে বলতে হয়েছিল যে নির্বাচন কমিশনের মাজাটা খুব শক্ত। আপনার মাজা যখন শক্ত, তখন আপনাকে বলতে হবে কেন এটা শক্ত না নরম। আজিজ কমিশনের কথা আমরা জানি, যখন ইউরোপীয় ইউনিয়ন ভোটার লিস্টের সমস্যা নিয়ে দেখা করতে আসলো, উনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকলেন, খোলা গেল না তাকে দিয়ে। তারপরে আউয়াল কমিশন সাহেব এক হিরো আলমের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করতে পারেন না। 24-এ নির্বাচন দেখলাম 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত 12% ভোট, 9% ভোট, 8% ভোট। হঠাৎ করে উনি ঘুম থেকে উঠলেন, উনি ঘুমাতে গেলেন, ঘুম থেকে উঠে আসা বললেন 40% ভোট। তো সেই ভোট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আর দেখতে চায় না। 1400+ মানুষ রক্ত দিয়েছে শুধু একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি সম্মান শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য, একটি মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য। সেই নির্বাচন হবে, এবং আমি কখনোই মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কার জায়গায় আছে। দেখেন, যখন জামাত ইসলামের নেতৃত্বে 8 দলীয় ইসলামিক দলগুলো, যখন যাদের মধ্যে দীর্ঘদিন একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি, কে কি কাকে কি বলে, ধুলাই অন্ধকার, সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তারা বলল যে পিয়ার না হলে নির্বাচন যাব না। সেদিনও আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচন হবে, এবং তফসিল ঘোষণা করার সাথে সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই নির্বাচনে টেনে চড়া ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে জামাত ইসলাম সাধুবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে অন্তত গণতান্ত্রিক উত্তরণের যে জায়গা তৈরি হয়েছে সেখানে তারা ভালোভাবে অংশগ্রহণ করবে। তবে একটা জিনিস আমি অনুরোধ করতে চাই, শঙ্কার জায়গায় কিন্তু উড়ে দেওয়া যায় না। অনেকগুলো শঙ্কা, উনি বলেছেন 2টি ব্যালট পেপার একসাথে দিতে হবে, সময় কিন্তু ডাবল হয়নি। আগে একটা সিল দিতে হতো, 2টা সিল মারতে হবে। এক জায়গায় গণনা করা হতো, 2টা জায়গায় গণনা করা হয়েছে, এবং শীতের দিন 1 ঘন্টা, শীতের দিন ছোট। এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমি আশাবাদী যে এটা মোকাবেলা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় এগুলো নিশ্চয়ই আছে, কারণ এই সরকার, এই নির্বাচন কমিশন, এই আইনশৃঙ্খলা বাহিনী, এই প্রশাসন, তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আইনশৃঙ্খলা বাহিনী গত 18 বছরে, এই পুলিশ বাহিনী যারা ছিল, তাদের পোশাক বদলাতে হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য, তাদের নিজেদের আইডেন্টিটি মানুষের কাছে স্বচ্ছভাবে তুলে দেওয়ার জন্য। তারা আবারও কি নির্বাচনের পরে পোশাক বদলানোর ঝুঁকি নেবে? আমি এমনটি মনে করি না। যে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে 24-এর পরে, এই নির্বাচন কমিশন এই আজিজ কমিশন, রাকিব কমিশন বা আউয়াল কমিশনের মধ্যে বিতর্কিত হবে কোনো কারণ তো নেই। কারণ তাদেরকে কোনো রাজনৈতিক দল নির্বাচন করেনি, তাদেরকে নির্বাচিত করেছে এই 24-এর রক্তস্নাত রাস্তার ওপরে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো রাজনৈতিক দল নেই, যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যাদের কোনো মার্কা নাই, প্রার্থী নাই। তো এরকম ব্যক্তিরা যখন একটা নির্বাচন কমিশন গঠন করে, সেই নির্বাচন কমিশনের
পেছন ফিরে তাকানো, কোনো দলের পক্ষে সহানুভূতি দেখানো বা কোনো দলের প্রতি বিরাগভাজন আচরণ করা, এর সুযোগটা নাই। যদি সেই কাজটি করে জাতির আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে, এই ঝুঁকিটা তারা নেবেন না। তবে একটা জিনিস আমার কাছে খুবই চ্যালেঞ্জ মনে হয়, সেই চ্যালেঞ্জটা হলো ভার্চুয়াল জগতের অপপ্রচার। কোনটি সত্য, কোনটি অসত্য, কোনটি অরিজিনাল, কোনটা এআই, এটি যদি শক্তভাবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নির্বাচনের মাঠ কিন্তু উত্তপ্ত হতে পারে। ভাষার প্রয়োগ, শব্দের প্রয়োগ এবং বক্তৃতা বিবৃতিতে একজন আরেকজনের বিরুদ্ধে যে সমস্ত শব্দ প্রয়োগ করছে, 24-এর বাংলাদেশে মানুষ এটা দেখতে চায় না। আপনি 24-এর বাংলাদেশে ছাত্রদল যদি ছাত্রলীগের স্লোগান দেয়, ছাত্র শিবির যদি ছাত্রলীগের স্লোগান দেয়, মানুষ ভালোভাবে নেয় না, মানুষ ভালোভাবে নেবে না। সেই জায়গায় থেকে রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যে তাদের আচরণের কারণে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যেন পারস্পরিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে যেন কোনো সংঘর্ষের আশঙ্কা তৈরি না হয়। আরেকটি জায়গা আছে, দীর্ঘদিনের মিত্র যারা একসাথে বিরোধী দলে ছিল, একসাথে সরকারি ছিল, একসাথে মন্ত্রী পরিষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে কেউ কেউ যখন স্লোগান দেয় যে বিএনপি জামাত এপিট ওপিট, যদি হয় তাহলে সেই বিএনপির পিঠের সাথে তো যারা এই স্লোগানগুলো দেয় তাদেরও একটা অংশ তো সেখানে ছিল, অ্যাটলিস্ট দুটি অংশ সেখানে ছিল, দুটি মন্ত্রণালয় সেখানে ছিল। আমি বলছি না, তাহলে তখন প্রতিবাদ না করে এখন ভোটের মাঠে বৈতরণী পার হওয়ার জন্য, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য বিভিন্ন টার্ম, বিভিন্ন কার্ড ব্যবহার করা, ৭১, ২৪, স্বাধীনতা বিরোধী, এই বিষয়গুলো না বলে বরং আমি তো মনে করি এবারের নির্বাচন হওয়া উচিত। আপনি নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন, আপনি নির্বাচিত হলে টেন্ডারবাজি বন্ধ করবেন কিনা সেটা মানুষ জানতে চায়। আপনি নির্বাচিত হলে ছাত্র সংসদগুলোর নির্বাচন প্রত্যেক বছরে হবে, মানুষ সেটা জানতে চায়। আপনি নির্বাচিত হলে বা আপনি ক্ষমতায় গেলে ব্যাংকগুলা লুটপাট হবে না, লুটপাটের অর্থনীতি তৈরি হবে না, সেটা মানুষ জানতে চায়। আপনি ক্ষমতায় গেলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে এবং যে কৃষি উপকরণ সেগুলো সহজলভ্য হবে। এই সমস্ত কথাগুলো মানুষ শুনতে চায়। যে দল যত স্মার্টলি পিপুল ওরিয়েন্টেড বা মানুষ ওরিয়েন্টেড কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, সেই দলগুলো কিন্তু ভোটের মাঠে তত দূর এগিয়ে যাবে। এই সমস্ত বস্তাপসা, এই যে একে অপরের বিরুদ্ধে বিষাদাগার না করে। আমার একটু সম্পূরক প্রশ্ন আছে এখানে, যে এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, আপনি যে 24-এর স্পিরিটের কথা বলছিলেন, সেখানে 24-এর স্পিরিটের যে বিষয়গুলো সেগুলো নিয়েই গণভোট আয়োজন করা হচ্ছে। জাতীয় নির্বাচনের যে এখন ডামাডোল আছে, সেটার কারণে কি গণভোটটা অনেকটাই একটু না, এটা তো রাজনৈতিক হয়ে যাচ্ছে, এটি তো রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। সেটা রাজনৈতিক দলগুলো নৈতিক দায়িত্ব রাজনৈতিক দলের, যে তারা নিজেরা সদস্য নির্বাচিত হওয়ার জন্য যেভাবে বলবেন, গণভোটের বিষয়টা নিয়ে কি সেভাবেই কাজ করবে কিনা, এইভাবেই বলা উচিত। না হলে রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে যাবে, একদম কঠিন হয়ে যাবে। কারণ দীর্ঘদিন আলোচনা করেছে, সনদ তৈরি হয়েছে, সনদে স্বাক্ষরিত হয়েছে, বাস্তবায়ন কিভাবে হবে তার প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল চায় যে সমস্ত সংস্কার না হলে বাংলাদেশ মাথা উঁচু করে একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে না, সেই সংস্কারগুলো যেহেতু এই সনদে রয়ে গেছে, অতএব নির্বাচনের পাশাপাশি যদি রাজনৈতিক দল হিসেবে যদি আপনি এই জুলাই সনদের পক্ষে যদি আপনি ক্যাম্পেইন না করেন, জুলাই সনদের পক্ষে যদি আপনি কথা না বলেন, 4 কোটি তরুণ প্রজন্মের ভোটার আপনাকে প্রত্যাখ্যান করতে পারে। অতএব এখানে ঝুঁকি আছে যে শুধু আপনি মার্কার প্রচার করবেন, জুলাই সনদের পক্ষে প্রচার করবেন না, আমরা তো দেখছি যে ভোটে পার পাওয়া যাবে না। হ্যাঁ, যার যার পারপাস নিয়ে অনেকেই বলছেন যে আপনারা হ্যাঁ ভোট দেবেন, কেউ বলছেন না ভোট দেবেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি একটু কারেকশন করি, এখন পর্যন্ত কোন দল না ভোট দেওয়ার প্রচারণা করেছে এমনটি অন্তত আমি শুনি না। না ভোটের প্রচারণা নেই, হ্যাঁ ভোট নিয়ে কথা হচ্ছে। হয়তো সামনে আমরা না ভোট নিয়েও দেখবো, বা জানি না, দেখি সামনে কি হয়। আমি আবার একটু আপনার কাছে আসতে চাই মিজানুর রহমান। উনি যেটা বলছিলেন যে ভার্চুয়াল থ্রেট এবারে নির্বাচনে যে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে, এই যে এআই এবং সোশ্যাল মাধ্যমে যেভাবে সব কিছুতে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কার কথা, কার ছবি দিয়ে কার ভাষণ প্রচার করা হচ্ছে, কোথায় মিছিল, সেই মিছিলের কি বক্তব্য, সেখানে অন্য একটি বক্তব্য জুড়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নির্বাচন কমিশন কি আসলে খুব সহজেই মোকাবেলা করার মতো সক্ষমতা এই মুহূর্তে তাদের কাছে আছে কিনা? নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়, তাহলে
নির্বাচন কমিশনকে আচরণবিধিটা যাতে যথাযথভাবে পরিপালিত হয় সে চেষ্টা করতে হবে এবং নির্বাচন কমিশনকে প্রার্থী এবং রাজনৈতিক দলকে মেসেজ দিতে হবে আচরণবিধিটাকে যথাযথভাবে পরিপালনে বাধ্য করতে যদি পারে তাহলে সকল প্রার্থী এবং রাজনৈতিক দল মনে করবে যে নির্বাচন কমিশন কঠোরভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করছে এবং নির্বাচন কমিশনকে নির্বাচনকে তার গ্রিপে রাখতে হলে আচরণবিধি প্রথম থেকেই সেটা ইমপ্লিমেন্ট করতে হবে যাতে সবাই মান্য করে চলে এবং যে আচরণবিধি যে বিধিমালায় যে সমস্ত নির্দেশনা আছে সেই নির্দেশনা যাতে সবাই অবশ্যই মান্য করে এবং যদি না করলে তার জন্য যথাযথ ব্যবস্থা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় প্রশাসন বা যাদের পর এই দায়িত্ব থাকবে তারা যদি এটা যথাযথ পালন করেন তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আপনি যেটা বলেছেন ওটা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন তার বক্তৃতায় বিভিন্ন সময় এবং আমাদের সঙ্গে মত বিনিময় ছিল, সেখানেও উনি এই আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে বর্তমানে যেমন বিজ্ঞান যেমন আশীর্বাদ সেরকম অভিশাপ, তো এটাকে ব্যবহারটা কিভাবে হয় সেটাই হ্যাঁ উনি বলছেন যে এই ধরনের যে এআইয়ের মাধ্যমে যদি একটা ফলস তথ্য চলে আসে সেটা যাচাই বাছাই করে এটা সঠিক কিনা এই তথ্যটা যাচাই করতে গেলে তো এক্সপার্ট দরকার। সেই এক্সপার্ট নির্বাচন কমিশন ওনাদের বক্তব্য যেটা যে ওনারা চেষ্টা করছেন যাতে ইনস্ট্যান্টলি ওনারা এইটা ব্যবস্থা নিতে পারেন এবং ওনারাও প্রযুক্তিকে মোকাবেলা করার জন্য প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে চাচ্ছেন। আপনি নির্বাচন আচরণ বিধির কথা বললেন, কিন্তু এটা তো শুধু যারা নির্বাচন করছেন বা প্রার্থী তারাই করবেন না, এটা তো থার্ড পার্টি বা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে থেকেও বসেও অনেকে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন রকম ফেক আইডি দিয়ে বা অন্যান্য বিষয়গুলো উপস্থাপন করছেন। সেটা কত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সেই সঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা জানাতে পারবে, সেটাই মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। বিরতির পর আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও আসবো। আমি ডক্টর হাসানাত আলী আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকে তফসিল ঘোষণা হয়েছে, বিএনপি তো সাধুবাদ জানিয়েছে তফসিলকে, কিন্তু একই সাথে তারেক রহমান কিন্তু বলেছেন যে যতটা সহজ ভাবা হচ্ছে নির্বাচনটা তত সহজ হবে না। এটা কোন প্রেক্ষাপটে বলেছেন বলে আপনার কাছে মনে হয়? বিরতির পরে শেষ করবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা কথা বলছিলাম 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট, সেই বিষয় নিয়ে। ডক্টর হাসানাত আলী, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম যদি একটু ছোট করে বলেন যে আবার প্রশ্নটি করবো কিনা। না জি, দেখেন উনি তো যথার্থ বলেছেন যে নির্বাচনটা খুব সহজ হবে না, কারণ ওই যে দীর্ঘদিনের মিত্র আজকে রাজনীতির মাঠে কিন্তু শত্রুতায় পরিণত হয়েছে, পর্যবসিত হয়েছে। তা আপনি চেনা শত্রুর সাথে লড়াই করা কিন্তু খুব সহজ, অচেনা শত্রুর সাথে লড়াই করা কিন্তু খুব কঠিন। যাদের সাথে 18 বছর বিএনপি একসাথে রাজনীতি করলো, সরকারে, বিরোধী দলে, মাঠে ঘাটে, তারা মুখোমুখি। তারা তো চেনা শত্রু, তো না সহজ তো চেনা, তারা তো চেনা বন্ধু শত্রুতে পরিণত জি, চেনা বন্ধু শত্রু হয়েছে, তাহলে তো তারা যুদ্ধ করতে সুবিধা হবে। খুবই কঠিন, খুবই কঠিন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো উনি এই বক্তব্যটা দিয়েছেন, ওনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের একটা প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যটা দিয়েছেন। সেই প্রশিক্ষণটা কি? দেশ গঠনের পরিকল্পনা। যে দেশ এবং বিএনপি বোধহয় সম্ভবত এখন পর্যন্ত একমাত্র রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় গেলে 31 দফা থেকে তারা ছোট করে 8টি কর্মসূচিকে নির্ধারণ করে তারা তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে প্রচারণায়, ঘরে ঘরে যেগুলো বলার জন্য। তারা ফ্যামিলি কার্ড দেবে, তারা হেলথ কার্ড দেবে, তারা ফার্মার্স কার্ড দেবে, তারা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেবে, সেখানে শারীরিক শিক্ষা থাকবে,
তারপরে থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, এই যে বিষয়গুলা, তারপরে স্বাস্থ্য সচেতনতা করার জন্য ইউনিয়ন পরিষদে ভলান্টিয়ার নিয়োগ করা হবে, তারপরে কৃষি কার্ড দিয়ে তারা কৃষি উপকরণের পণ্য পাবে, এই যে গণমুখী যে কথাগুলা, তো এই কথাগুলা ওনার বিএনপির মধ্যে এরকম ধারণা যেন নেতাকর্মীদের মধ্যে না আসে যে আমরা তো ক্ষমতায় চলেই গেছি কারণ আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, বরং প্রচারণায় যেন কোনো প্রকারের শৈথিল্যতা ভাব না আসে। এই জন্য ওনার নিজের দলের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এবং প্রচারের গতিটা বৃদ্ধি করার জন্য এই ধরনের কথা বলে থাকতে পারেন বলে আমার ধারণা। এক, দুই নম্বর যেটা আরেকটা হয়ে গেছে যে উনি সম্ভবত নেতৃবৃন্দকে ইঙ্গিত দিতে চান যে এই যে নমিনেশন পাওয়া না পাওয়া নিয়ে যে এক ধরনের কোথাও কোথাও এক ধরনের বিরোধ বা অসন্তুষ্টি বিরাজমান দলের মধ্যে, এটি যদি কোনো কারণে দল ক্ষতিগ্রস্ত হয় এর কারণে, তাহলে ভবিষ্যৎ 18 বছরের যে নির্যাতন, যে নিপীড়ন বিএনপির প্রতি ছিল তারেক রহমান সহ, বেগম খালেদা জিয়া সহ তার কোটা পরিবারের প্রতি, এটি যদি ফিরে আসে তাহলে কিন্তু একটা ক্ষতি হতে পারে। 3 নম্বর, উনি যে জিনিসটা ইঙ্গিত দিয়ে, এটা আমার ধারণা কিন্তু ইঙ্গিত দিতে পারে, দেখেন 24-এর যে পক্ষভুক্ত 18 বছর একসাথে লড়াই করেছে তারা, এই ছাত্র বন্ধুরা, এই জামাত, এই বিএনপি, সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু আজকে কিন্তু গণমানুষের প্রত্যাশার জায়গা ছিল এই 24-এর পক্ষভুক্ত সকল পক্ষের মধ্যে একটা ঐক্যমতটা কি নতুন বাংলাদেশ, যেখানে নতুন করে দ্বিতীয়বারের মতো আর ওই তৃতীয়বারের মতো লিখিত বাকশাল অলিখিত বাকশাল ফ্যাসিজম তৈরি না হতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, ছাত্র বন্ধুরা একদিকে, জামাত একদিকে, বিএনপি আর একদিকে, এই যে বিভাজনটা, এই বিভাজনের কারণে রাজনীতি বিপদগামী হয় কি না, এই আশঙ্কা থেকেও তিনি তার নেতাকর্মীদেরকে সজাগ করার জন্য বলে থাকতে পারেন যে গণমুখী কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাও, মানুষকে উদ্বুদ্ধ করো, আগামী দিনের বাংলাদেশে তারা যেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে বিনির্মাণে গণতান্ত্রিক পন্থায় এই গণতান্ত্রিক যে রাষ্ট্র বিনির্মাণে যে যাত্রাটা শুরু হলো সেই যাত্রা যেন মসৃণ হয়, সে বিষয়ে উনি দলের কর্মীদেরকে উনি আহ্বান জানিয়ে থাকতে পারেন। দলের কর্মীদেরকে তো উনি সহ সিনিয়র নেতারা বলছেন, কিন্তু দলের কর্মীরা কি সেই অনুযায়ী কাজ করছেন কিনা আগামী নির্বাচনকে সামনে রেখে যেভাবে কাজ করা দরকার? দেখেন, কাজ আপনি কি মনে করেন? কাজ করছেন না এটি কি করে আমি বলবো, কারণ কাজ করছেন বলেই তো তারেক রহমানের ডাকে তারা দৌড়ে আসছেন এই ঢাকাতে। প্রায় 5 দিন ধরে, আজকে বোধহয় 6ষ্ঠ দিনের মতো যে প্রোগ্রামটি হলো সেটা তারা করছেন এবং করতে হবে। এবং আপনি প্রার্থিতা ঘোষণা তো হয়ে গেছে, এই প্রার্থী যখন চূড়ান্ত প্রার্থী তালিকা হবে তখন আমি যেটা মনে করতে চাই যে তারা আসবে এবং মানুষ এটিও প্রত্যাশা করে তারেক রহমান দেশে আসবেন এবং এই জাতীয় নির্বাচনের সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্বটা তরুণ প্রজন্ম এবং যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়ার মতো একজন মহিয়সী নারী নেত্রী এবং আজকে বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়ে গেছেন, তিনি অসুস্থ, অতএব তার অবর্তমানে শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার সেই রেখে যাওয়া সমস্ত আদর্শগুলোকে লালন করে ধারণ করে 19 দফা বা 2030, 31 দফা, সর্বশেষ যা 8 দফা গণমুখী পরিকল্পনা রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির, সেটি সামনের কাতার থেকে উনি প্রচারণায় অংশগ্রহণ করবেন। সেটা বোধহয় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যাশা করে এবং যারা বিএনপি করে না কিন্তু বিএনপির রাজনৈতিক আদর্শকে ভালোবাসে বা যারা সাধারণ মানুষ যারা, তারা প্রত্যাশা করে তারেক রহমান নির্বাচনের আগে ফিরে আসবেন এবং এই নির্বাচনী মাঠে যেটাকে উনি কঠিন বলছেন সেই কঠিন নির্বাচনী পথে উনি হাঁটবেন এবং সেটাকে সহজীকরণ করবেন, সেই প্রত্যাশা মানুষ করে। ধন্যবাদ। মিজানুর রহমান, নির্বাচনের ঠিক এই আজকে যে তফসিল ঘোষণা হলো তার কিছুদিন আগেই সরকার প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে, ডিসি এসপিরা রদবদল হয়েছে, ইভেন কি ওসিদেরকেও করানো হয়েছে এবং সে প্রক্রিয়াটা এবার একটু ভিন্ন, যে লটারির মাধ্যমে করানো হয়েছে। এখন যেহেতু তফসিল ঘোষণা হয়েছে তার মানে এখন প্রশাসন সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে এসেছে। তাহলে এই যে এবারের এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন এবং সামনে যদি আবার কোনো পরিবর্তন করতে হয় তাহলে সেটা নির্বাচন কমিশন করবে কিনা বা করতে পারবে কিনা আবারও, কিন্তু খুব কম সময়ের কিছুদিন আগেই মাত্র পরিবর্তন করা হলো অনেকগুলো জায়গায়? শোনেন, আমি মনে করি যে নির্বাচন কমিশন যে নির্বাচনই পরিচালনা করুক, মাঠ পর্যায়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে এবং তাদের সহযোগিতা প্রয়োজন। এবং
তারা তফসিল ঘোষণা হওয়ার পরে প্রতিটা প্রজাতন্ত্রের কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে থাকে এবং নির্বাচন কমিশনের যে কোনো আইনানুগ নির্দেশ তারা মানতে বাধ্য। এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে কেউ যে পদে আছে সেই পদে যদি উপযুক্ত না, তাহলে নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করতে বলতে পারে এবং প্রত্যাহার করেছেও, ইতিপূর্বে করেছে। নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে অনেকের প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু এই নির্বাচন কমিশন বিভিন্ন সময় যে বিভিন্ন নির্বাচন হয়েছে, অনেকগুলো নির্বাচন কিন্তু সার্বজনীনভাবে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি যদি 2008 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, 91 সালের নির্বাচন, এই নির্বাচনগুলো যদি দেখেন, 96 সালের নির্বাচন যেটা দ্বিতীয় পর্যায়ে হয়েছিল, এই নির্বাচন কিন্তু এই নির্বাচন কমিশনই কোনো না কোনো নির্বাচন কমিশন করেছিল এবং এই প্রশাসন মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন এরকম ডিসিএসপি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মাধ্যমে করেছিল। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে বর্তমান যেমন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরকম একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। অর্থাৎ প্রশাসন যদি নিরপেক্ষ রাখতে হয়, তাহলে যারা প্রশাসন নিয়ন্ত্রণ করে তারা যদি নিরপেক্ষ নির্দেশনা দেন যে নির্বাচন কমিশন যেভাবে বলবে সেইভাবে নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশ হচ্ছে অনেক পপুলেটেড কান্ট্রি, এখানে লোক সংখ্যা অনেক, এখানে প্রার্থীর সংখ্যা অনেক, নিয়ন্ত্রণ করতে অন্যান্য দেশের তুলনায় 12,76 লক্ষেরও বেশি আছে ভোটার সংখ্যা। আপনি চিন্তা করেন 42,000-এর বেশি ভোট কেন্দ্র এবং একটা কেন্দ্রে 4,000-5,000 পর্যন্ত ভোটার থাকে। এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এদেরকে দক্ষতার পরিচয় দিতে হয়। এরা কিন্তু মোটামুটি বিভিন্ন সময় নির্বাচন করে অনেক অভিজ্ঞ, করতেও পারে তারা, যদি তাদেরকে নিরপেক্ষ এনভায়রনমেন্ট দেওয়া হয়, তাদেরকে যদি পুরোপুরি নিরাপত্তা দেওয়া হয়। একজন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সর্বোচ্চ চেষ্টা করে সুষ্ঠু নির্বাচন করার জন্য, যদি সে তার নিরাপত্তা নিশ্চিত করা যায়। নির্বাচন কমিশনের সেই দায়িত্ব থাকবে, প্রশাসনের সেই দায়িত্ব থাকবে যে আমাদের যারা ভোট পরিচালনা করবেন তারা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে যে তাদের কোনো সমস্যা পড়তে না। আপনি অভিজ্ঞতার কথা বললেন যে নির্বাচন কমিশনে অনেকেই আছেন অভিজ্ঞ, যেমন 2014 সাল থেকে যদি আপনি নির্বাচনের কথা বলেন, 14, 18 এবং 24, এই নির্বাচনে যারা খুব ঘনিষ্ঠভাবে ছিল এই নির্বাচনের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকর্তারা, তাদেরকে কিন্তু এবার বাদ দেওয়া হয়েছে। তাহলে অনেকেই আবার কিন্তু নির্বাচন পরিচালনা করার মতো অনেকেরই অভিজ্ঞতা একটু কম, এরকম লোকজন এবার থাকবে, মিলেমিশে আছে আর কি, কম বেশি। নির্বাচন পরিচালনা করা খুব কঠিন কাজ না, যদি আপনি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু দক্ষ কর্মকর্তা। দক্ষ কর্মকর্তা না হলে ওই পর্যায়ে তারা পোস্টেড হয় না। অর্থাৎ তারা নির্বাচন যদি সরাসরি নাও করে থাকে, নির্বাচনের যে সমস্ত বিধিবিধান আইন কানুন আছে এটা যদি তারা পরিপালন করে, অর্থাৎ সেটা যদি মেনে চলে, তাহলে কিন্তু এটা সম্ভব। নির্বাচন কমিশন দেখেন, যে নির্বাচন কমিশন এখন নির্বাচন পরিচালনা করছেন, বিগত দিনে তিনটা কেউই ছিলেন না, এর আগে অন্য কমিশন ছিল। অর্থাৎ প্রতিটা সংসদ নির্বাচনই কিন্তু নতুন নতুন কমিশনের মাধ্যমে হয়েছে, তারা কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই এসেছেন। প্রয়োজন হলো আন্তরিকতা এবং সকলের সহযোগিতা। এখানে রাজনৈতিক দলেরও একটা বিশেষ ভূমিকা আছে। তারা যদি কমিটেড থাকে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব এবং নির্বাচন কমিশনকে সহায়তা করব, নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন করা সম্ভব হয় না যদি প্রধান স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দলের সহযোগিতা না পান। আমাদের দেশের কিছু সমস্যা আছে, যেমন সবাই নির্বাচনে যারা অংশগ্রহণ করে সবাই জিততে চায়, পরাজয়টাকে সহজে মেনে নিতে চায় না। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু হয়, পরপর যদি সুষ্ঠু নির্বাচন হতে থাকে, তাহলে কিন্তু মানুষের এই কালচার থেকেও বেরিয়ে আসবে এবং পরাজয়টাকে মেনে নিতে শিখবে আর কি। ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান। আমরা আরও একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই বিষয় নিয়ে। আমরা যাব ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আপনার কাছে। এবার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে, যে নির্বাচনে আসলে ফ্যাক্টর হবে আওয়ামী লীগের যারা ভোটার আছেন। তো আমি সেই ক্ষেত্রে একটু বলতে চাই, এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? আর জাতীয় পার্টি এখন যে অবস্থায় আছে, তাদেরকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি, তাহলে তারা কোন অবস্থায় আছে বা যাবে, তারা নির্বাচন করতে পারবে কিনা? আজকেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা নির্বাচনের জন্য অনেক জায়গায় প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টি, এবং সেখান থেকে বের হয়ে এসেও অনেকে জোট গঠন করেছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আসলে এটা আপনার কাছে কোনো তথ্য আছে? দুটা কথা আপনাকে বলি। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তাদের নির্বাচন করার কোনো সুযোগ আছে বলে অন্তত আমি না, আওয়ামী লীগের নির্বাচনের আইনগতভাবেও নাই না, এবং মাঠের যে বাস্তবতা সেখানে তাদের যে ভোটাররা বলছেন অনেকে যে এরাই ফ্যাক্টর হবে নির্বাচনে, নিঃসন্দেহে যারা খুব কট্টর আওয়ামী লীগ তারা কাউকেই ভোট দিতে যাবে না এবং ভোট কেন্দ্রে তারা যাবে না, একটা অংশ। আরেকটি যে অংশ আসলো, তারা কি করবে? সনাতন ধর্মাবলম্বীরা তারা কি করবে? এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। যে রাজনৈতিক দল, এবং এখানে দেখেন আপনি জামাত ইসলাম কিন্তু একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী নেতাকেও কিন্তু মনোনয়ন দিয়েছে। অতএব তাহলে এখানে কেন? ওই ধর্মাবলম্বী মানুষের দৃষ্টিটা আকর্ষণ করার জন্য। ঠিক এক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলও একই কৌশল নেবে না, এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। হয়তো সময় আর একটু গেলে হয়তো আমরা বলতে পারবো। তবে নির্বাচন এমন একটা জিনিস, আপনি তো ভোটে জিততে চান, উনি যেটা বললেন সবাই জিততে চায়, হ্যাঁ জেতার জন্যই তো নির্বাচন, কোনো সমস্যা নেই। সমস্যা দেখা দেয় তখন যখন আপনি অনৈতিকভাবে জিততে চান, যখন আপনি পেশি শক্তি প্রয়োগ করে জিততে চান, যখন আপনি জনগণকে ভোট কেন্দ্রে যাইতে বাধা প্রয়োগ করেন, যখন আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই রাতের বেলা প্রশাসন যন্ত্র থেকে ব্যবহার করে আপনি জনগণের ভোটটা নিয়ে নেন, যখন আপনি আমার মৃত্যু দাদা এবং মৃত্যু দাদিকে ভোট কেন্দ্রে নিয়ে এসে তার ভোট দেওয়ান, তখন সমস্যাটা হয় এখানে। সেই সমস্যা হয়েছে গত 18টি বছর। আমরা সেখান থেকে পরিত্রাণ চাই। আওয়ামী লীগের ভোট একটা নিঃসন্দেহে ফ্যাক্টর, যে তারা কোন দিকে ঝুঁকবে এটি একটি বড় ফ্যাক্টর, এটা কাজে লাগবে। জাতীয় পার্টির ব্যাপারে এখন পর্যন্ত দেশের প্রচলিত নীতিমালা বা নিয়ম কানুন অনুযায়ী জাতীয় পার্টি নিষিদ্ধ কোনো সংগঠন নয়, তবে তারা ফ্যাসিস্টের সহযোগী। এই 18 বছর ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে যারা অনুঘটকের ভূমিকা পালন করেছে, তারা কিন্তু এই জাসদ, তারা কিন্তু জাতীয় পার্টি, তারা কিন্তু রাশেদ খান মেননের এই যে ওয়ার্কার্স পার্টি, এরা সহযোগী। সেখানে তো হাত পাখাও ছিল, হাত পাখা তো এখন নির্বাচনের মাঠে আছে। হাত পাখা শুধু এইটুকু নয়, হাত পাখা তো গত 18 বছরের ফ্যাসিস্টের প্রধানকে বাতাস দিয়েছে, তারা বাতাস দিয়েছে, আল্লাহর ওলির সাথে তুলনা পর্যন্ত করেছে। আমি এগুলো নিয়ে কথা না বলি, আমি জাতীয় পার্টি নিয়ে শুধু এতটুকু বলি, সেটা মানুষ বিচার করবে ভোটের ময়দানে যে কি হচ্ছে, সেটা মানুষ দেখবে। জাতীয় পার্টি যেটা এখন পর্যন্ত আইনগতভাবে, উনি আরও ভালো বলতে পারবেন, আইনগতভাবে তারা যদি নির্বাচন করতে চায়, তাদেরকে বিধিসম্মতভাবে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি অন্তত মনে করি না। তবে জনগণ নিশ্চয় এই জাতীয় পার্টির যে ভূমিকাটা, যে গত 14 সনে 18 সনে 24 সনে যদি জন আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে তারা যদি হালুয়া রুটির ভাগবাটোয়ারা না করতেন, তাহলে হয়তোবা বাংলাদেশে এই গণমানুষের কণ্ঠস্বর এভাবে রুদ্ধ হতো না। অতএব এই বিষয়টা জনগণ সিদ্ধান্ত নিতে বোধহয় খুব বেশি ভুল করবে না। তারা নির্বাচনে আসলেও তারা আদৌ জনগণের সমর্থন পাবে কিনা, সেটা কিন্তু বড় ধরনের একটি প্রশ্ন। আমি আরেকটি সম্পূরক প্রশ্ন আছে। আরপিও সংশোধনী করা হয়েছে এবং সেখানে যে নির্বাচনী যে দলগুলো আছে, যে দলগুলো নির্বাচন করতে চায়, তাদেরকে তাদের প্রতীকেই নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন থেকে যে প্রতীক বরাদ্দ দেওয়া আছে সেই প্রতীকেই, যেটা কিনা আগে আমরা দেখেছিলাম যে জোটবদ্ধ নির্বাচনে গেলে যে বড় দলের সঙ্গে নির্বাচন করছে সেই প্রতীকেই নির্বাচন করছিলেন তারা আগে। এবার এটা এই ছোট দলগুলো যে বিভিন্ন জোট কিন্তু আমরা দেখছি, জামায়াতের সঙ্গেও যেমন আছে, বিএনপির সঙ্গেও আছে, তাদের যে ছোট দলগুলো যারা এবার আসবে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে, তারা আসলে কতটুকু এবার বড় দলগুলোকে সেই আসনগুলো দিতে পারবে? বড় দলগুলো যে আসনগুলো ছেড়ে দিবে তাদের জন্য, সেটা একটু কঠিন হলো কিনা? ছোট দলগুলোর এটা একটা রিট হয়েছিল, সেটা আজকে খারিজ করে দিয়েছে আদালত। ছোট দলগুলোর তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে জিতিয়ে আসা খুব কঠিন হবে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। আবার এই ঘটনার মধ্য দিয়ে এই যে কেনা বেচার যে রাজনীতি বা নির্বাচন আসলে যে জোট পাল্টা জোট, যে একটা অপসংস্কৃতি যেটা তৈরি হয়, তৃণমূল বিএনপি 24 সনের নির্বাচনে শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে, এই বিষয়গুলা
বন্ধ হবে। তবে ওই জায়গাতে ক্ষতি তো নিশ্চয়ই হবে। আমি আরেকটা জিনিস আপনাকে বলি, সেক্ষেত্রে বড় দলগুলো কি আসনগুলো একটু ছাড় দিতে এখন অনেক চিন্তা করবে কিনা? নিঃসন্দেহে চিন্তা করা উচিত তো তাদের। কারণ আপনার যদি এমনটি যদি হয়, কারণ ওই যে বললাম নির্বাচন কিন্তু একেবারে সহজ নয়। কারণ 18 বছর পরে অনেক মানুষ, আমি আপনি বিশেষ করে এই 4 কোটি ভোটারের অধিকাংশ ভোটাররা গত 2টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তো যেহেতু তারা ভোট দিতে চায়, তো এটা তো বড় ধরনের একটা সম্পদের জায়গা, তো সমস্যা তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় কথা, আপনি নির্বাচন সুষ্ঠু করতে চান, জনগণ সুষ্ঠু ভোট চায়। আপনি নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসতে চান, জনগণও আপনাকে ভোট দিতে চায়। এই যখন সবাই যখন চাওয়াটা পজিটিভ, তখন আমি নির্বাচন কমিশনারকে বলবো শুধু রেফারের ভূমিকা পালন করলে হবে না, বরং কখনো কখনো প্রশাসকের ভূমিকা পালন করতে হবে, শাসকের ভূমিকা পালন করতে হবে। যেন এমনটি না হয় যে কুমিল্লা নির্বাচনে এক বাহারকে কুমিল্লা নির্বাচন কেন্দ্র থেকে ফিরে আনা যায়নি ঢাকাতে। নির্বাচন কমিশন শক্ত হবে। আজ থেকে সমস্ত প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের হাতে আমি একটু বলি ছোট করে যে এই প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে জনমানুষের পক্ষে ব্যবহার করে যেন আমি আপনি নির্ভয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, প্রার্থীরা যেন নির্ভয়ে প্রচারণা চালাতে পারে, সেটা নিশ্চিত চেষ্টা করবে এই যে প্রশাসনকে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। এবং আমি যেটা মিজানুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই যে আরপিও সংশোধনীটা এটা আদালতে গিয়েছিল শেষ পর্যন্ত, এটা যেহেতু এবার সংশোধন করা হয়েছে, বিএনপিও এটার বিরোধিতা করেছিল, বলেছিল যে না, জোটবদ্ধ নির্বাচন করলে যে কেউ যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। তো সেটা এবার পরিবর্তন হলো, এটাতে বড় দলগুলোর কেমন ক্ষতি হবে বলে মনে করছেন, বা ছোট দলগুলোর সঙ্গে তাদের এই যে নির্বাচনী জোটের বিষয়ে কোনো প্রভাব পড়বে কিনা? শুনুন, নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং অফিসার যারা প্রার্থী বাছাই করবেন, তারা কিন্তু আরপিওর বিধান অনুযায়ী করবেন। অর্থাৎ আরপিওতে একজন প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা উল্লেখ করা আছে, সেই অনুযায়ী হবে। প্রতীক বরাদ্দর বিষয়েও যে বিধান আছে সেটাই আরপিওতে যে সর্বশেষ বিধান আছে সেই বিধান অনুযায়ী করতে হবে। যেহেতু রেজিস্টার্ড পার্টি যারা, তাদের পক্ষে নিজস্ব প্রতীকের বাইরে নির্বাচন করা সম্ভব হবে না, সেহেতু জোটগতভাবে তারা রাজনীতি করলেও ভোট যদি করে, নির্বাচন যদি করে, তাহলে তাকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। যেমন গতকাল কেমন একটা পত্রিকায় নিউজ দেখলাম যে সেলিম সাহেব, খুব সম্ভব না, উনি তার দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করে, এরকম যদি কেউ তার দল বিলুপ্ত করে এসে তাদের যোগদান সম্ভবত করে, ভাইস চেয়ারম্যান উনি বলেছেন যে এটা উনি দল বিলুপ্ত করতে পারেন না, এটা ওনারা আবার এটা বিরোধিতা করেছেন। হতে পারে, আমি ঠিক জানি না। তবে দল রেজিস্টার্ড দলের প্রার্থী হয়ে অন্য প্রতীকে নির্বাচন করার বিধান বর্তমান আরপিওতে নেই। উনি বিএনপিতেই যোগ দিয়েছেন, উনি ধানের শীষেই হয়তো নির্বাচন করবেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে প্রতি ভোটার প্রতি যে আসনগুলো আছে সেখানে 10 টাকা করে খরচ করতে পারবে প্রার্থীরা, বা সর্বোচ্চ 25 লক্ষ টাকা, আসলে এইটা কি বাস্তবতার সঙ্গে যায় কিনা, বা সেটাকে এই নির্বাচন কমিশন সেটাকে দেখতে পারবে কিনা, বা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এটা সম্ভব কিনা আসলে, নাকি জাস্ট এটা বলার জন্য বলা, আসলে দেখেও না দেখার মতো করে থাকতে হবে নির্বাচন কমিশনকে? নির্বাচন আমাদের সময় একদমই নাই, আপনি জাস্ট একটু 30 সেকেন্ড। নির্বাচন কমিশন এটা দেখার দায়িত্ব আছে নির্বাচন পরবর্তীতে, কিন্তু বাস্তবতার সঙ্গে এটা আসলে যায় কিনা? বাস্তবতা আর সঙ্গে যেহেতু আইনে আছে, 4 দামও 5 টাকা 10 টাকা করে, এটা যেহেতু নির্বাচনের যে পরিচালনা বিধিমালা বা আইনে রয়েছে, এটা যেহেতু সবাই মিলেই এটা করেছে, সংসদে এটা পাশ হয়েছে বা অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে, এখন যতক্ষণ পর্যন্ত এটার পরিবর্তন না হচ্ছে নির্বাচন কমিশন তো এটার পরিবর্তন করতে পারছে না। হয়তো আপনি বলতে পারেন যে বর্তমান দ্রব্যমূল্যের সাথে এটা সামঞ্জস্য কিনা, হয়তো নাও হতে পারে, কিন্তু যারা প্রার্থী হবেন তাদের কি এই সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। তার কারণ সবাই যে কোটি কোটি টাকা খরচ করতে চায় বা করে তা না, অনেকে আছে যে ওই 25 লক্ষ টাকাই সে সংগ্রহ করতে পারে না, তার পক্ষে ওটাই অনেক বেশি হয়ে যায়। ভোটার প্রতি 10 টাকা খরচ করাও অনেক প্রার্থীর পক্ষে, সে হয়তো জনপ্রিয় কিন্তু তার ওই টাকাও তার সে খরচ করতে পারে না। বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলরা সবসময়
এই টাকাটা সেটা হয়তো তাদের ক্ষেত্রে হতে পারে, বড় হ্যাঁ। দলগুলোর ক্ষেত্রে সেটা কতটা চেষ্টা সম্ভব। করেন আর কি। আপনাদের দুজনকেই আশা জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, মিজানুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।